হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। চলে এসেছি থেকে তাড়াতাড়ি জয়েন করে যাও। যারা যারা ক্লাসে জয়েন করে গেছো ফটাফট জয়েন করে যাও। আমি কিন্তু ক্লাসটা এখনই শুরু করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ইওর ম্যাথস অ্যান্ড জিওডিকাটা। এভাবে আমি শুরু করি রেগুলার। আজকে একটু অন্যভাবে শুরু করলাম। তো যাই হোক, প্রত্যেকে শেয়ার করে দাও বেশি বেশি করে। কিন্তু স্যার কিন্তু চলে এসেছে এবং অবশ্যই ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে প্রত্যেকে লাইক করতে ভুলবে না। পরে হয়তো ভুলে যেতে পারো। ঠিক আছে, ক্লাসটা ঢুকেই কিন্তু একটা লাইক করে দেবে, কারণ তোমাদের জন্য কিন্তু আমি লাগাতার কিন্তু ক্লাস নিয়ে আসছি। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ সেশন আমি নিয়ে চলে এসেছি। তোমরা বুঝতেই পারবে যে এখানে কিন্তু আমি বিগত বছরে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে তোমাদের ম্যাথস হবে, তারপরে তোমাদের রিজনিং ক্লাসটা আমি নেবো। ঠিক আছে, আলাদা আলাদা সেশন চাইছো, আলাদা আলাদা সেশন আমি করে দেবো। ওকে, তাহলে চটপট আমরা প্রশ্ন উত্তর পর্বের দিকে ঢুকে পড়ি না? সেশন শুরু হয়ে গেছে, তাহলে আর কোনো অসুবিধা নেই। প্রত্যেকে ফটাফট একটু শেয়ার টেয়ার করে দাও। আমি কিন্তু প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আমি ঢুকে পড়ছি। কোশ্চেন নম্বর 1, প্রত্যেকে যারা দেখে নিয়েছো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। ওকে, চলো কোশ্চেন নম্বর 1। প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, প্রশ্নে বলা হচ্ছে, এক সেকেন্ড, 45টি আম 40 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 20% ক্ষতি হচ্ছে। আমি একদম কোনো টাইম ওয়েস্ট করছি না, একদম সোজা মানে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে ঢুকে পড়ছি। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। সেশনটা প্রত্যেকে কিন্তু শেষ অবধি দেখো, প্রত্যেকে কিন্তু শেষ অবধি দেখো, তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস নিয়ে আসছি। ওকে, তাহলে দেখো, 45টি আম 40 টাকায় বিক্রি করেছে একজন বিক্রেতার 20% ক্ষতি হয়ে গেছে। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝে নাও। 45টি আম 40 টাকায় বিক্রি করেছে, খুব ভালো কথা। এবার দেখো, কালকে আমি তোমাদের এরকম অঙ্ক করিয়েছি স্যার, 20% ক্ষতি, তাই তো? 20% ক্ষতি বলেছি। যখনই লসের কথা বলবে তাহলে আমাদের কি বুঝবো? 20% মানে আমরা কি জানি বলো তো? 5-এ 1। ভালো করে বোঝো, 5-এ 1 মানে 5 টাকা কেনা ছিল, 1 টাকা ক্ষতি হয়ে গেছে। মানে তুমি বুঝতে পারছো যে এখানে এসপি আর সিপির গল্প আছে। একদম পরিষ্কার বুঝে নাও। তাহলে এসপি তোমার 4, যেখানে সিপি ছিল 5। ক্লিয়ার? বা যারা বুঝতে পারছো না, আগে আমি সিপিটাকে রাখছি, তারপরে এসপিটাকে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, ওয়েট। তাহলে দেখো, যদি সিপি আর এসপি এরকম করে দিই, তাহলে দেখো যে 5 টাকায় যদি কেনা ছিল, তাহলে 1 টাকা কি হয়েছে? লস খেয়ে গেছে। তাহলে বিক্রি করেছে 4 টাকায়। এই 4 এখানে বলে দিয়েছে 40। তাহলে বলো তো 5 কত হবে? 50। তাহলে নিশ্চয়ই তার 50 টাকায় কেনা ছিল। ইয়েস অর নো? এইভাবে অঙ্কটা বুঝে নাও। ক্লিয়ার? বোঝো, 20% লসের কেস। 5-এ 1, 1 টাকা ক্ষতি, মানে 5 টাকা কেনা দাম থাকলে 4 টাকা বিক্রি করে দিয়েছে। এই 5 যদি 50-এ যায়, মানে 4 অ্যাকচুয়ালি 40, এসপি তো 40, নিশ্চয়ই কেনা দাম 50 ছিল। ক্লিয়ার? আমি কেনা দাম নিয়ে আমার গল্প বলেছে, তাকে আরও কি করতে হবে? 20% লাভ করতে হবে। এই জিনিসটা বোঝো, কত কি করতে হবে? 20%। এই যে কি পয়েন্ট, এই কি পয়েন্টগুলো মাথায় রাখবে কি করছি, তাহলে দেখবো অঙ্কের অসুবিধা হচ্ছে না। ক্লিয়ার? প্রত্যেকে কিন্তু সেশনটা শেয়ার করো। আজকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু আমি উপস্থিত চাই। খুব শিগগিরই তোমরা কিন্তু অন্যান্য ক্লাসগুলিও পাবে। তোমাদের জন্য কিন্তু একমাত্র আমি ক্লাসগুলি দিয়ে যাচ্ছি। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে তোমাদের সাকসেসের পিছনে বা তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলোতে আছে 100% তোমরা কিন্তু সাপোর্ট পাবে ইমতিয়াজ স্যারের কাছ থেকে। তো স্যার এখনো আছেন, প্রত্যেকে কিন্তু এই কথাটা জানিয়ে দাও যে স্যার কিন্তু এখনো বেঁচে আছে। ঠিক আছে, স্যার কিন্তু আছেন, ক্লাস নিচ্ছেন। এটা কিন্তু প্রত্যেকের জানানোর দায়িত্ব তোমাদের। হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে কিন্তু পৌঁছে দিতে হবে। এখনো কিন্তু আমি দেখেছি তোমরা ভিডিও কেউ শেয়ার টেয়ার করছো না। এটা করলে হবে না ভাই, প্রত্যেকে কিন্তু শেয়ার করো। তাহলে কি বলছি, 45টি আম 40 টাকায় বিক্রি করছে। এটা তো গেল 20% লাভ। এবার একটু তাড়াতাড়ি করছি, দেখো ক্লিয়ার বুঝবো। বলো, 45টা আম দাম কত ছিল বলো তো? এই যে 50 টাকা। ক্লিয়ার বুঝো, 45টা আমের অ্যাকচুয়ালি দাম ছিল কত? 50 টাকা। আমরা ক্লিয়ার দেখতে পেয়েছি সিপি ছিল 50 টাকা। ভালো করে বুঝবে। তাহলে বলো, তাহলে বলো, একটা আমের দাম কত ছিল? সবাই বলবে স্যার 50/45। এস অন? একটা আমের দাম এটা ছিল। ক্লিয়ার? ঠিক বলছি তো? 45টি আম অ্যাকচুয়ালি কিনেছিল কত? 50 টাকা। তাহলে একটা আমের দাম কত? এটা তুমি কাটাকুটি করে নিতে পারো। 5-10-এ 50, 5-9-45।
ঠিক আছে, এবার দেখো তোমার কি বলা হচ্ছে এখানে 20% লাভ। এবার দেখো আমি একদম ডিরেক্ট করছি, 20% মানে 5-এ 1 টাকা লস মানে বিয়োগ হবে, আর লাভ মানে যোগ হবে। তাহলে সরাসরি আমরা কি করছি, 20% লাভ বলে দিয়েছে, চটপট একটু করে দিই। দেখো কিভাবে অঙ্কটা করছি শুধু দেখো। তাহলে 5-এ আমার 6 টাকা যেত, তাই না? এবার তুমি ক্যালকুলেশন করো, 5 দিয়ে 10 ওরা 2, তাই না? আর এদিকে 6 দিয়ে 6 দিয়ে তো যাচ্ছে না, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আলটিমেট আমার কি পড়ে আছে বুঝতে পারছো? উপরে আছে কত, 4, নিচে 3। ভালো করে বুঝবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, একটি দ্রব্য যদি 20% লাভে বিক্রি করতো তাহলে তার দাম আসতো কত, পরিষ্কার বুঝে নাও, 4/3। বুঝলে? এটা তার দাম আসতো একটা দ্রব্য। তাহলে বুঝতে পারছো 24 টাকায় কতগুলি দ্রব্য বিক্রি করতে হবে। আমি কিছু বলবো? তো তোমরা বলবে, বলো। হ্যাঁ, মানে এই যে 4 মানেই 24, 3 মানে তাহলে কত, 18। চলো নেক্সট প্রশ্ন। বলো, কে বুঝতে পারছো না? কে বুঝতে পারোনি বলো। এইভাবে অঙ্ক দেখো, এত কিছু বলা লাগে না। যারা বেসিক ক্লিয়ার আছে তারা কিন্তু ঝটঝট করে করে দেবে। যে 45টার দাম 50 টাকা, মানে একটার দাম তোমার ওই 50/45 মানে 10/9, 20% প্রফিটের ক্ষেত্রে বলেছিল। ওই জন্য এই কেসটা আমি করেছি। এটা কিন্তু এই এই অনেকে বলবে স্যার এটা কি করে এলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 20% প্রফিট বলেছে। হ্যাঁ, 20% প্রফিটের ক্ষেত্রে 20% লাভ, তার ক্ষেত্রে ওই জন্য আমি 5-এ 1 বাড়িয়ে 6 করলাম। ক্লিয়ার? অ্যাকচুয়ালি সেই জিনিসটার দাম কত এলো আমার, 4/3। একটি দ্রব্যের দাম, একটি দ্রব্যের দাম 20% লাভে এট। তাহলে সেই যে দ্রব্য, ভালো করে বুঝবি, মানে 3 টাকায় কেনা থাকলে 4 টাকা বিক্রি করতে হবে, পরিষ্কার পরিষ্কার। 3 টাকায় কেনা থাকলে 4 টাকায় বিক্রি করতে হবে। ক্লিয়ার? তাহলে 3 টাকায় কেনা থাকলে 4 টাকায় বিক্রি করতে হবে। এই 4 মানেই বলে দিয়েছে 24 টাকায় বিক্রি করবে। তাহলে নিশ্চয়ই কেনা দাম কত ছিল, মানে কটা কিনেছিল সেটা বলেছে তোমার। হ্যাঁ, কতগুলি বিক্রয় করতে হবে। তাহলে অবশ্যই 3 মানে এখানে 18। বোঝা গেল? মানে 18টি দ্রব্য 24 টাকায় বিক্রি করলে তবেই তোমার 20% লাভ হবে। এই রেশিওটা বুঝে নাও। চলো, অনেকক্ষণ ধরে বোঝালাম, খুব ভালো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই কনসেপ্টগুলো তোমরা বিল্ড করো। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে কি তোমাদের অন্যান্য অঙ্কগুলো করতে অনেক অনেক সুবিধা হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। পাস ফেলের অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রতিটি পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। আচ্ছা, আমার তোমাকে মানে তোমরা বুঝতে পারছো লাইটটা ঠিকঠাক পড়ছে? একটু সমস্যা লাইটের আছে, আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। হুম, তো মোটামুটি বোঝা যাচ্ছে তো যে স্যার নাকি অন্য কিছু দেখাচ্ছে। যাই হোক, এমনি কেলটুরাম, যাই হোক, তো বুঝে নাও আর কি, রাতে ক্লাসটা হচ্ছে তো। দেখো, বলছে কোনো পরীক্ষায় 20, ওকে, ভালো করে দেখি দাঁড়ো। লোকে কি হয়, চশমা, অ্যাকচুয়ালি এই চশমা তো আমাদের পাওয়ার চশমা না, চশমাটা আমার ওই রেডিয়েশন গার্ড করার জন্য আমি পড়েছি। ওকে, তো যাই হোক, চশমাটা উপর দিকে তুলে ভালো করে একটু দেখি। চলো চটপট চটপট, কি বলছি এখানে, বলা হচ্ছে তবে শতকরা কতদিন ওই বিষয়ে পাস করেছে। ঠিক আছে, হেসো না হেসো না, কেউ কিন্তু হেসো না, আমি কিন্তু খুব সিরিয়াস মোডে আছি। ঠিক আছে, উভয় বিষয়ে পাস বলেছে। তাহলে উভয় বিষয়ে তোমাকে পাসটা বার করতে হবে। ওকে, চলো, উভয় বিষয়ে পাশের গল্পটা তোমরা প্রত্যেকে জানো। যে এখানে নিশ্চয়ই ওপরে কি আছে, ফেল ছিল। যে 52% ইংরেজিতে ফেল করেছে, এবং অঙ্কে ফেল করেছে 12%। আমি 42%, আমি কালকেই বলেছিলাম ফেলগুলোকে একদিকে নিয়ে নাও, ফেলগুলোকে একদিকে নিয়ে নাও, 50, 90, 4, 94, তাই তো? আর এখান থেকে উভয় বিষয়ে ফেলের হার, আবার এর মধ্যে উভয় বিষয় আবার ফেল বেড়েছে, বাহ, আরো ফেল। তাহলে এখান থেকে গেল কত, 90, 94 থেকে 17 বাদ দিয়ে দাও, আর আছে পড়ে কত, 77। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে। তাহলে পাঁচের গল্প বলেছে, তাহলে অবশ্যই বাকি যারা পড়ে আছে বোথ সাবজেক্টে পাস করেছে। 100 থেকে 77 আউট করে দাও, 23, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো। হয়ে গেল, এই যে। ওকে, এই যে নেক্সট। পাস ফেলের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসেই। আমরা দেখো অনেকে ডিরেক্ট এভাবে করে দেয়। জিসটা বলে দিই যে 100 থেকে ডিরেক্ট তুমি এটা করে দিলে একই গল্প, ভেঙে বললাম, এটা তোমরা একটু ইন ডিটেলস যদি করতে পারো। এটা ওকে, যে 100, সেখান থেকে ওই যেটা বার্তা দিলাম, বুঝলে, 77, 23 পড়ে আছে। গল্প কিন্তু একই। হ্যাঁ, যেটা খুশি করবে, নো প্রবলেম। ক্লিয়ার প্রত্যেকে? বুঝতে পারছো? লাইক করে দাও। বুঝতে পারছো? লাইক করে দাও। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, চলো চটপট।
এই প্রশ্নটা আমি 10 সেকেন্ড সময় দিলাম। হুম, দেখি কতজন সঠিক উত্তর করে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখবো। নেক্সট, পিতল, মানে পিতলে কি থাকে? কপার, জিঙ্ক, সীসা, টিন দিয়ে, মানে এটা স্পেশাল অ্যাকচুয়ালি একটা প্রশ্ন পরীক্ষা আসছে যে পিতল কি দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার সবাই যদি এইটা দেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বিশেষ পিতল, যেটা কিনা এই সবগুলো দিয়ে তৈরি হচ্ছে। প্রত্যেকে কমেন্ট করবে পিতলে কোন কোন উপাদান থাকে, প্রত্যেকে কমেন্ট করবে। ঠিক আছে, আমি দেখে নেবো প্রত্যেকে কমেন্ট। তাহলে দেখো, পিতলে কপার আছে, জিঙ্ক আছে, সীসা আছে, টিন আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চারটে অনুপাত। এবার দেখো, আমি তোমাদের বলবো যে এরূপ 2-3 কেজিতে কত, ঠিক আছে, সব তো ঠিক আছে, আমি জাস্ট অনুপাতগুলো দেখো। একটা অঙ্ক করার জন্য কি পয়েন্টগুলো খেয়াল রাখো, কি করলে তুমি অঙ্কটা খুব সহজে করে দিতে পারবে। আমি বলছি তোমরা এই কি পয়েন্টগুলো নজর রাখো। আমি যেটা বলছি যে কোন রেশিওটা, আমি রেশিওটা খেয়াল করছি, এর মধ্যে কোন রেশিওটা 1:2:, প্রথমটা যাচ্ছে, ঠিক আছে, আহ এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে না, এটা হচ্ছে ঠিক আছে, এটা পরেরটা 3:5, কিছু বুঝলে? আমি বুঝতে পারছি, কয়েক সেকেন্ডে ওড়াবো এই অঙ্কটা, দেখো 2 সেকেন্ড সময় লাগছে আমার, যে এটা আমি দেখতে পাচ্ছি 1:2 রেশিওতে আছে, পরিষ্কার বুঝবে। এটা রেশিও আছে 1:2, আর এটা রেশিও কত, 42:70, মানে 14 দিয়ে কাটো, 3:5, বুঝলে? 14 দিয়ে কাটলে 3:5 রেশিওতে আছে। আর এটা যদি 7:8 কাটো, তাহলে নিশ্চয়ই আমাদের 7:8 রেশিওতে আছে। আর এটা 21:42 মানে 1:2 রেশিওতে আছে। বলো, এর থেকে সোজা আর কিছু আছে? ক সেকেন্ড লাগবে বলো? ক সেকেন্ড লাগবে? জাস্ট এই ট্রিক্সটা পরীক্ষায় যে ওড়াতে পারবে তার কিন্তু অঙ্ক মানে হাওয়াতে উড়বে, বুঝলে? এটা হচ্ছে ট্রিক্স নম্বর, এক্সাম ট্রিক্স। এটাই করবে, এটাই করবে, সময় তোমার কিন্তু থাকবে না, এটাই করবে তুমি। ট্রিক্স বুঝতে পেরেছো? লাইক করে দাও। কি বলেছি? রেশিওটা তুমি চেক করবে যে কোন রেশিওটা, বা এখানে কোনটা 1:2, 3:5, 7:8 এই রেশিওতে যাচ্ছে। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করাবো। এবার তুমি যদি না স্যার আমার ভালো লাগছে না, আমি কি করব, সে 2-3 কেজি পিতলে, হ্যাঁ, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা ওটা, সেটা তুমি যা খুশি করতে পারো। 2-3 কেজি পিতলকে তুমি আবার কি বলবো, কেজি থেকে গ্রামে নিয়ে গেলে, কারণ 2-3 মানে ফ্র্যাকশন মধ্যে কেমন একটা বাজে দেখাচ্ছি, তাহলে 2-3 ইন্টু স্যার 1000 করে দিলাম। হ্যাঁ, নানান রকম তুমি মানে এটা নিয়ে ছলা কৌশল করতে পারো। করে সেই আবার রেশিও দিয়ে গিয়ে আনুপাতিক ভাগার করে, তাহলে পিতল আছে কতটা, মানে চারটে কম্বাইন আগে করতে হবে। কি করতে হবে? বাড়ি থেকে করবে, হ্যাঁ, আমি জাস্ট বলে দিচ্ছি, কপার, জিঙ্ক, সীসা, ঠিক আছে, আর বলেছে টিন, SN দিচ্ছি। ঠিক আছে, এই চারটে তোমার কম্বাইন রেশিওটা বার করতে হবে, করে সে আনুপাতিক ভাগার করে ছোটবেলাকার নিয়মে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বার করে তাদের রেশিও বার করবে। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু এটা করা বোকামো হবে। আমি বলছি, পরীক্ষায় যদি এই ট্রিক্সটা ফলো করো, প্রত্যেকে যদি এই ট্রিক্সটা ফলো করো, তাহলে এক্সামে তুমি কিন্তু শেষ করে আসতে পারবে না ভাই। আজকের থেকে শিখে নাও এক্সাম ট্রিক্স। ঠিক আছে, এক্সাম ট্রিক্স কি করবে? এক্সাম ট্রিক্স হচ্ছে এই যে, সোজা একদম চোখটা বড় বড় করে রেশিওটা নেবে, রেশিওটা তুলবে, তুলে তুমি অপশনের দিকে তাকাবে। অপশনে দেখো একমাত্র ডি, অপশন কোথায় আছে? একমাত্র ডিতে কিন্তু বসে আছে 21:42, মানে 1:2। 21 গেল, 42:70, 3:5, 14 দিয়ে মারলাম, 70:80, একটা করে শূন্য কাটো, 7:8 এই রেশিওতে আছে। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকে বুঝতে পারছো? এইভাবে কিন্তু পুরি দিয়ে কিন্তু অঙ্কগুলো ওড়াবো। যে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 4 কি বলছে দেখো, স্টপেজ অঙ্ক। বাহ, কি আবার! কোনো টেনশন নেবে না, টেনশন লেনে কা কোই বাত নেই, টেনশন দেনে কা। ঠিক আছে, কি বলছে? কি বলছে এখানে? স্টপেজ প্রতি ঘন্টায় কতবার থেমেছিল, কোনো সমস্যা নেই। আজকের পর থেকে এই অঙ্কটা 2 সেকেন্ডে করবে। চলো, কতটা বিরতি দিচ্ছে, কতটা স্টপেজ হচ্ছে, কতটা থামছে, কি বলেছিলাম? দুটো গতির হয়ে গেল 100 কিমি এবং 80 কিমি, তাই তো বলেছিলাম কি? দুটো গতির বিয়োগফল নেবে। হ্যাঁ, কত? এইটা। এবার আগের গতি কত ছিল? স্টপেজ ছাড়া ছিল স্যার 100, সেটা নিচে দিয়ে দেবে। ইনটু হয়ে গেল প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা মানে 60 দিয়ে গুণ করবে, কারণ উত্তরটা মিনিটে চেয়েছে। বলো এই অঙ্কটা করতে কত সেকেন্ড লাগবে? ডেটাগুলো ঠিকঠাক করে দেখে যদি তুমি তথ্যটা বসাও, কতক্ষণ লাগবে? জাস্ট 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড লাগবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। তাহলে উপরে গেল 20 ডিভাইডেড বাই 100 হয়ে তো গেল মানে 5:5। ওকে, 12 মিনিট 12 মিনিট 5:20 5:12 60। বলো, ক্লিয়ার? ইয়েস অর নো? 12 সেকেন্ড, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো আমরা করবো, কয়েক সেকেন্ডে কিন্তু ওড়াবো। রেগুলার ক্লাসে আসতে হবে। তাহলে বিরতির প্রসঙ্গ যদি আমি আসি, এবার একটু
বলে দিই, অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি যদি বাসটা না থামতো তাহলে কিন্তু অরিজিনাল গতিবেগটা এটা এবার থেমে থেমে গেছে, যার জন্য স্টপেজ কমে গেছে। এই জন্য কি স্টপেজের জন্য 100 থেকে হয়ে গেছে 80, ওই জন্য বিয়োগ করলাম কতটা কমেছে। তাহলে 100-তে কতটা কমেছে, 20 কমেছে। সেটা আমি 1 ঘন্টায় কতটা কমেছে 60 দিয়ে গুণ করলাম। এই হচ্ছে ট্রিক্স, বোঝা গেল? তাহলে বিরতি মানে কি, দুটি গতির বিয়োগফল, মানে এক্স মাইনাস ওয়াই যদি লেখো এবং বড় যদি এক্স ধরো, মানে প্রাথমিক যে গতি ছিল সেটাকে আমি যদি এক্স ধরি, লিখে দিয়ে দেবে ইনটু মিনিট বা টাইম 60। অ্যাকচুয়ালি আমার এখানে 60 লেখাটা ঠিক হয়নি, এখানে আমি মুছে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে সময় কি বললাম, কত 1 ঘন্টা বলতে পারে, 2 ঘন্টা বলতে পারে, এর কোনো ঠিক ঠিকানা নেই। 5 ঘন্টা বলতে পারে, তোমার কোনো চাপ নেই, তুমি সেই বরাবর কাজটা করবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। নেক্সট প্রশ্ন। ওকে, কোশ্চেন নম্বর 5, বলো একটা বালক 4 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গিয়ে দেখলো 8 মিনিট লেট করে ফেলেছে। পরের দিন 6 কিমি/ঘন্টা বেগে যখন স্কুলে গিয়ে দেখলো 12 মিনিট আগে পৌঁছে গেছে, কোনো সমস্যা নেই, আগে চলে গেছে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? কয়েক সেকেন্ডে ওড়াবো এই প্রশ্নগুলি, দেখো কয়েক সেকেন্ডে কিন্তু ওড়াবো, তোমরা জানো। ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট মানে দূরত্ব আমরা কি জানি, শিখে নাও। কিচ্ছু করবে না, জাস্ট দুটো গতি কি আছে, 4 এবং 6 গুণ দিয়ে লেখো। হ্যাঁ, 4 গুণা 6, নিচে কি করবে, দুটোর বিয়োগফল দেবে। ওকে, ইনটু টাইমের ডিফারেন্স। এবার দেখো একটার সময় মানে একটা গতিবেগে যাচ্ছে 8 মিনিট লেট করছে, আর একটা গতিবেগে 12 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে দুটো গতিবেগের ডিফারেন্স 8 + 12। ওকে, যারা বুঝতে পারছো না বলো 8 + 12 কেন হলো, বুঝতে পারছো? একটা আগে একটা পরে, আগে পরের ঘটনা বললে, ঠিক আছে, আগে প্লাস পরে যদি বলে, আগে পরের ঘটনা বললে আমরা কি করব, প্লাস করব। ওকে, বোঝাতে পারছি, বোঝাতে পারছি। যদি প্রথমটা পরে পৌঁছাচ্ছে, লেট করছে, পরেরটা আগে পৌঁছাচ্ছে, কোনো সমস্যা নেই, ঘটনা ক্লিয়ার আছে, তাও প্লাস। কি বললাম, তাও প্লাস। স্যার তাহলে মাইনাস কখন হবে, চলে এসো, মাইনাসের গল্প আমি বলে দিচ্ছি। মাইনাস তখনই হবে যখন কিনা দুটোই সেম হচ্ছে, আগে 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 আগে, তাহলে হবে মাইনাস। আর দুটোই যদি পরে পরে হয়ে যায়, কি বললাম, দুটোই যদি পরে পরে হয়ে যায় তাহলে ঘটনা খারাপ আছে, ঘটনা ঘটে যাবে। পরে পরে হলেও মাইনাস। ঠিক আছে, এই যে চারটে জাদুকরি ট্রিক্স বললাম, এই চারটে জিনিস যে মনে রাখতে পারবে তার কিন্তু অঙ্ক, এ অঙ্ক আর আটকাবে না। আজকের পর থেকে এ অঙ্ক এভাবে উঠবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। তাহলে বুঝতে পেরেছো কতক্ষণ লাগবে এটা। 4 গুণ 6, নিচে দিয়ে দাও 2 ইন্টু 8 12। আচ্ছা এখানে একটা কথা বলি, এটা কি ছিল আমাদের মিনিটে, তাই তো, কিন্তু আমার গতিবেগ দিয়েছে কিমিতে। তাহলে ছোট করে এটাকে আমি 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে চলে যাব, কারণ আমাদের গতিবেগটা কিমি/আওয়ার হয়। কখনো শুনেছো কিমি/মিনিট? হয় না তো, মিটার/সেকেন্ড হয়, আর একটা কিমি/আওয়ার হয়। তাহলে আমরা ওই জন্য 60 দিয়ে ভাগ করবো। বোঝা গেল কেন 60 দিয়ে ভাগ করছি? ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে কত, 20/60, মারো গুণ, মানে 3 থাকছে নিচে, তাই না? আর এখানে দেখো ছোট করে একটা কাটো, ক্যালকুলেশনটা তো এরকম হতে পারে, বুঝলে, কারণ কাটাকুটির তো অনেক প্রসেস আছে। আমি 4-এর গায়ে হাত দেবো না, কারণ এই 3 3 গেল কেটে, 4টা অক্ষত রাখবো। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, মানে যা ঝড় যাবে 2 3-এর উপর দিয়ে চালিয়ে দিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা একই ছিল, আমি একটু মজা করলাম। তাহলে বলো ক্লিয়ার? 6 কিমি, হয়তো অনেকে ভাবছে আমি একটা ছোট ছোট করে দাগ দিয়েছি, ছোট করে, অনেকে 6 কিমি বলবে না, ফেসে গেছো, নেগেটিভ খেয়ে গেছো। চলো নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 6। বুঝতে পারছো প্রত্যেকে? ক্লাস ভালো লাগছে লাইক করতে হবে, ক্লাস ভালো লাগছে লাইক করতে হবে। আচ্ছা কি অঙ্ক এটা, চিড়িয়াখানা পা গোনা অঙ্ক, তাই না? মাথা এবং পা গুনতে বলেছে, গোনা শুরু করে দাও, গোনা শুরু করে দাও। গুনতে হবে না, দেখো আমি মজা করছি, কোনো গোনার কেস নেই এখানে। আজকে যে ট্রিক্সটা বলবো না, ধাসু ট্রিক্স, দেখো অনেকে অনেক রকম ট্রিক্স দিয়ে অঙ্কটা করে, আমি বলবো এই অঙ্কটা তোমার কোনো ট্রিক্স লাগবে না, কমন সেন্স কাজে লাগাও। তাই কমন সেন্স আবার কি, কমন সেন্স দোকানে কিনতে পাওয়া যায়, কিনে নেবে কিছুটা, ঠিক আছে, হয়ে যাবে। মজা করলাম। কমন সেন্স হচ্ছে সেটাই যেটা দিয়ে তুমি অঙ্কটাকে খুব সহজে উইদাউট ট্রিক্স, উইদাউট ফর্মুলা, উইদাউট ক্যালকুলেশন তুমি ওড়াতে পারবে, সেটা আমি বলে দিই। একটু ইমাজিন করো। স্যার ইমাজিন কি করে করবো, সেটা পরের ক্লাসে বলবো, ইমাজিন কি করে করবে। ঠিক আছে, এর জন্য তাহলে আলাদা ক্লাস নিতে হবে তোমাদের।
হ্যাঁ, কি করে ইমাজিন করতে হয়। আমি বলছি কি, যখনই 200টা মাথা বলেছে তোমার মাথার মধ্যে ক্যাচ করবে, দেখো কখনোই 200টা যখন মাথা বলেছে অপশনের দিকে তাকাও, তাহলে নিশ্চয়ই 220 কখনো হতে পারে না। ভালো করে মাথা দিয়ে ভাবো, পা আছে 580 আর মাথা 200, তাহলে কখনোই মাথা 220 হবে? অপশন ট্রিক্স দেখো, এক্সাম ট্রিক্স, 120 220 উড়িয়ে দাও। তুমি এটাও বুঝতে পারছো যে স্যার 125 হবে না। কেন হবে না বলো তো? কেন হবে না আমি বলবো। এটা কিন্তু হওয়ার চান্স খুবই কম। কারণ দেখো কতগুলি পায়রা ছিল, এটা কিন্তু এই গায়ে গায়ে এর মধ্যে হতে পারে। ঠিক আছে, না বুঝতে পারলে তুমি অপশন তোলো, 120 তোলো, 120 দোকানে করে দাও। কারণ আমরা জানি পায়রার কটা করে পা? স্যার দুটো করে পা। পায়রার পা কটা? দুটো করে পা। চারটে পা বলো। কে বললো চারটে পা? বলো। পায়রার চারটে পা? না, দুটো করে পা, তাই না? তাহলে এই পায়রার দুটো পা, যদি তুমি 120 তোলো, 120 দোকানে 240, আর পড়ে আছে কত? 80, চারাটা 32, মিলছে না। হিসাব আমার 580 বরাবর করতে হবে। তাহলে দেখো আমি 110 নিলাম, 110 আমি নিয়ে দেখো এগুলো মাইন্ড ক্যালকুলেশন ভাই, এর মতো সোজা অঙ্ক কিচ্ছু নেই। আর এই মাইন্ড ক্যালকুলেশন যে করতে পারবে সে হবে অঙ্কের হিরো। কারণ আমি আগে অঙ্ক শেখাতাম অন্যভাবে, এখন অঙ্ক শেখাবো অন্যভাবে। কারণ আগের ক্লাস যারা দেখেছো, এখন ক্লাস যারা দেখবে, আকাশ পাতাল তফাৎ হবে। খাতায় লিখে রেখে দাও, ঠিক আছে? 100 দোকানে কত? 220। বয়স হচ্ছে না? ঠিক আছে, চলো। এবার দেখো কি আছে, খরগোশ। রেগুলার ক্লাসে এসো, ক্লাসগুলি শেয়ার করো, দেখবে কি অবস্থা হয়, আগুন লেগে যাবে, আগুন। তাহলে দেখো 110 চলে গেলে 90 পড়ে আছে, 4 9 36। তাহলে 360 এবং 220 যোগ করে দাও তো কত হচ্ছে, দেখো তো, 580। মিলছে? ঠিক, আচ্ছা। হ্যাঁ, তো লাইক জরুর কর দেনা, ওকে। তো যদি তোমরা বুঝতে পারো, এভাবেই কিন্তু আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। ঠিক আছে, এবার দেখো স্যার এটা অন্যভাবে কি করা যায় না? অবশ্যই করা যায়, অ্যালিগেশন দিয়ে আনো। অ্যালিগেশন পদ্ধতিকে ডাকো। আমি বলেছি অ্যালিগেশন, দিস ইজ দ্য বেস্ট প্রসেস। অ্যালিগেশন অনেক অঙ্কে কাজে লাগবে, আমি শেখাবো তোমাদের আস্তে আস্তে। দেখো, একদিকে রাখো পায়রা, একদিকে রাখো খরগোশ। খরগোশ, পায়রা পা দিলাম। আচ্ছা, পা ভাববে অনেকে, আবার পা ভাববে পা কোথাতে গেল। না, দেওয়ার দরকার নেই, পি দাও। পি ফর পিজিয়ান এবং খরগোশ, আর ফর খরগোশ। আচ্ছা বলো তো পায়রা কতগুলো আছে জানো না তো? না, তুমি ধরে নাও 200টি পায়রা আছে। এরা বেসিক শিখে নাও কিভাবে অ্যালিগেশন করতে। 200টাই পায়রা ধরো আর 200টাই র্যাবিট ধরো। স্যার খুব ভালো কথা। আচ্ছা বলো তো 200টা পায়রার কতগুলি পা আছে? 200 দুগুণে স্যার 400টা পা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা 200টা র্যাবিট বা খরগোশে কতগুলি পা? দুটো করে পা। মাথা মাথা খারাপ না, 4টি করে পা। 4 দুগুণে স্যার 800। ক্লিয়ার? এবার অনেকে বলবে স্যার আপনি কি করছেন, 580টা পা আছে। বলো, 580টা পা, আপনি তো ভুল করছেন। 400 আর 800 কোথা থেকে নিয়ে এসছেন? ইয়েস, ঠিক আছে, ঠিক আছে। 500 এবং 80 এবং 400 এদের মধ্যে অ্যালিগেশন মারো। বোঝা গেল? এ হচ্ছে রুলস। তুমি ধরে নাও 400, ধরে নাও 800, বাট আছে তো 580, 400 কোথা থেকে আসলো? এই জন্য তোমার রেশিওটা দেখার জন্য অ্যালিগেশন বলছে। আমি কোনো অসুবিধা নেই, রেশিওটা করে দিচ্ছি, কোনো টেনশন নেবে না। ব্যাস এদিক থেকে মারো 180, এদিক থেকে মারো তোমার হচ্ছে কত, 220, তাই তো? শূন্য শূন্য মারো, এটা মারো, এটা মারো, 2 দিয়ে 11:9। বলো, ক্লিয়ার হয়ে গেছে অঙ্ক? তাহলে বলো এই 11 আর 9 মানে 20, এই 20 মানেই কিন্তু 200। কি বলছি, 11 9 20, 20 মানেই কিন্তু 200। তাহলে হয়ে গেল কত আমার, 200 কার সমান সমান হয়ে গেল, এই যে 11 আর 9 20, 20 মানেই কিন্তু 200। বোঝা গেল? 20 মানেই যদি 200 হয়, প্রত্যেকে বোঝো। তাহলে বলো 20 মানে যদি 200 হয়, তাহলে 10 গুণে যাচ্ছে, মানে 9 যেটা সেটা 90 এ গেল। ক্লিয়ার কাট বুঝবে। আর 11 যেটা 110-এ গেল। কিছু তো মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এখন আর দেখাবো না যে 20 200-তে গেল, ওইসব আর দেখাবো না, জাস্ট বলে দেবো, ইমাজিন করবে, পরীক্ষা হল থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে মানে অঙ্কটা করে বেরিয়ে আসবে। হ্যাঁ, আমি বললাম হয়তো পরীক্ষা হল থেকে বেরিয়ে আসবে, অনেকে আবার ঢুকলো আর বেরিয়ে আসলো, হবে না, ফেল করে যাবে, বুঝলে? নেক্সট, পরবর্তী প্রশ্ন। বুঝতে পারছো কতগুলি পায়রা আছে? 110। ওকে, র্যাবিট কতগুলি আছে? 90। অনেকে তোমরা বলো স্যার একটু ফাস্ট করুন, তাড়াতাড়ি করুন। কি এত তাড়া কিসের ভাই? হ্যাঁ, এত তাড়া কিসের? বাঁচবে তো কয়েক বছর। হ্যাঁ, এত তাড়াহুড়ো কিসের? বলো, বাঁচবে তো 60 70 বছর। তো জলদিবাজি কি, বলো? ক্লিয়ার है ना? নেক্সট প্রশ্ন চলো।
এত তারা কিসের? সবসময় একটু স্লোলি স্লোলি যাবে, হ্যাঁ, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি আছি তো নাকি, চাপ কিসের? যত চাপ এদিকে দিয়ে দাও না, সামাল দুঙ্গা, ওকে, मैं না, নো প্রবলেম। দেখো, নো ইস্যু। কি অনুপাতে দুধের সঙ্গে জল মেশাচ্ছে সেই কারবার বুঝতে পারছো? দুধে জল মেশানো কারবার এসছে, এটা একটা পিএসসির পরীক্ষা এসছে, আমি সালগুলো পরের দিন থেকে উল্লেখ করে দেবো। পিএসসি এক্সামে কিন্তু এরকম পরীক্ষা দিয়ে দেয়। অনেকে ফেসে যায় কি বলতো, 20%, প্রত্যেকে জানে স্যার 20% মানে তো 1-5, 5-1 আর 1-5, এই ঘটনাটা গুলিয়ে অনেকে এই এরকম ভাবে ফেসে যায়। তা কোনটা লিখবো? আমি বলছি শোন, আজকের পর থেকে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস সেশন, বা এই ফিল্ডে, কম্পিটিটিভ ফিল্ডে তোমার বেসিক ক্লিয়ার না থাকলে, তুমি যদি অঙ্ক তোমার সব লাগে না, তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো, তার জন্য রেগুলার ক্লাসে এসো, দেখো কিভাবে করাচ্ছি, আস্তে আস্তে তোমাকে এমন বানিয়ে দেবো না, আমার থেকে ভালো অঙ্ক করতে পারবে। আছে আছে, আমার অনেক স্টুডেন্ট আছে আমার থেকে ভালো অঙ্ক করে, হ্যাঁ সত্যি কথা বলছি। ঠিক আছে, আমার থেকে তারা এখন ভালো অঙ্ক শিখে গেছে। ঠিক আছে, চলো, কি বলছি, কি অনুপাতে দুধের সঙ্গে জল মেশানো হলে কেনা দামে দুধ বিক্রয় করলে তার 20% লাভ হবে? বুঝতে পারছো? তাহলে দেখো, কার সঙ্গে মেশাচ্ছি? দুধের সাথে। তুমি একটু ইমাজিন করো, কখনো কি তুমি দুধের সঙ্গে যেটা মেশাবে সেটা কখনো বেশি দেবে? একটু ইমাজিন করো, কখনো কি বেশি হতে পারে? না, কখনোই না, হবে না। কারণ র মেটেরিয়াল যেটা, সেটা হবে মিল্ক, আর ওপরে যেটা থাকবে সেটা হবে ওয়াটার। বোঝা গেল? কারণ তুমি যদি 1 ভাগ দুধের সঙ্গে বলো 1 লিটার দুধে 5 লিটার জল মেশাচ্ছ, তাহলে সে দুধ তো আর, বুঝতে পারছো মানে, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাবে, মানে সেটা তোমার বাড়িতে রেখে দিতে হবে। হ্যাঁ, মানে বাজারে নিয়ে গেলে মানে মার তো একটা বাইরে পড়বে না, বুঝলে, সব পিঠেই পড়বে। হুম, এই হচ্ছে গল্প। তাহলে এটা আমাদের কি বলেছে, কি অনুপাতে দুধের সাথে জল, তাহলে গেল এটা কেটে, মানে দুধ আগে থাকবে, মিল্ক ইস টু ওয়াটার হবে, মানে মিল্ক হবে 5, ওয়াটার হবে 1, দিস ইজ দ্য রেশিও। কারেক্ট আনসার সি। এই যে কমন সেন্সটা তোমাকে বললাম, অ্যালিগেশন দিয়ে করা যায়, কোনো দরকার নেই। অ্যালিগেশন কেন রাখবো? আমি তো বুঝতেই পারছি এই ঘটনাটা ঘটছে। ওকে, যদি উল্টোটা বলতো, কি অনুপাতে জলের সঙ্গে দুধ মেশাচ্ছ, খুব ভাইটাল, তখন 1 আগে হতো, পরে 5 হতো। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যেতে পারি কি? নেক্সট প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তরটি করো। আচ্ছা, ক্লাস কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে তো? বলো, জোশ কোথায়? হাউ ইজ দ্য জোশ? লাইক কোথায়? ওয়াই? লাইক করে দাও, লাইক করে দাও, লাইক করে দাও, শেয়ার তো করতেই থাকো, ঠিক আছে? কারণ এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো আমি করব। ঠিক আছে, একদম ফুল জোশে ক্লাস হবে। রেগুলার ক্লাসে এসো, দেখতে থাকো, লাইক শেয়ার করে দাও, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু ফটাফট শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। কোশ্চেন নম্বর 8 কি বলছে দেখো, এ এবং বি একটি কাজ 30 দিনে করছে, সি সেই কাজটি 60 দিনে করে দিল। ওকে, কোনো সমস্যা নেই। কি বলা হচ্ছে তাহলে, এ বি সি একসঙ্গে করবে। চলো, দেখো, এ বি কাজটা যদি 30 দিনে করে দেয়, কি বলছে, এ এবং বি কাজটা 30 দিনে করছে, কোনো সমস্যা নেই, 30 দিনে করে দিল। সি কাজটি 60 দিনে করছে, হিসাব তো ঠিকই আছে, তাই না? হিসাব ঠিকই আছে। তাহলে বলো তো দেখি, এখানে আমরা কি করব, এলসিএম প্রসেস দিয়ে যদি করো তুমি, এদের এলসিএম কত দিচ্ছে? 60 দিচ্ছে, তাই না? তাহলে 30 ইউনিট কাজ, এখান থেকে তারা 2 পাবে, এরা 1 পাবে, সি 1 পাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যখন তারা একসঙ্গে নামছে কাজে, দেখো এটা মুখোমুখি হয়ে যায়, 2 1 3, যখন এ বি সি, মানে এ বি এর এফিসিয়েন্সি কত? 2, আর সি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে 2 + 1 কত? 3, তাই তো? তাহলে অবশ্যই বুঝতে পারছো টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক আমার 60, আর 2 1 কত হলো? 3, তাই তো? তাহলে হয়ে গেল। বলো, এই অঙ্কগুলো পরীক্ষায় এসছে। নেক্সট প্রশ্নে যেতে পারি। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, কোশ্চেন নম্বর 9, 3টি লাঠি, 77, 110, 121, বলছে এই 3টি লাঠিকে কাটলে 3টি সর্বাধিক লাঠিকে মানে কত ভাগে ভাগ করা যাবে যাতে কোনো অংশ বাদ যাবে না? ভেরি ভেরি গুড কোশ্চেন্স, এবং খুব ভালো একটা প্রশ্ন। তোমরা অনেকে ভুল করে দেয় এই প্রশ্নগুলো, বলছে কি সবচেয়ে বেশি, এই সর্বাধিক কথাটা বললে আমরা কি করব, এইচসিএফ এ যাব, কি যাব, এলসিএম এ যাব না। সর্বাধিক কথাটি বললে আমরা কোথায় যাব? গসাগুতে যাব। দ্যাট মিনস গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, হ্যাঁ, নট মাল্টিপল, মাল্টিপল ফ্যাক্টর, মানে গসাগু মানে সবথেকে বড় যে আমার কি থাকবে এখানে, ফ্যাক্টরটা আছে। তাহলে দেখো,
প্রত্যেকে বলো। 77, 11 এবং 121-এর মধ্যে গসাগু তো অবশ্যই 11 দিচ্ছে না, কারণ 7 11 77, 11 10 110, 11 11 121, তাহলে গসাগু স্যার 11 দিল। ইয়েস অর নো? গসাগু 11 পেলাম। তো গসাগু যখনই 11 পেলাম, তখন তোমরা এবার নিজেরাই বলতে পারবে এবার স্যার করণীয় কাজ কি? কিছুই না, 77কে তুমি মুখে মুখেই করতে পারো এগুলো। এটা পাচ্ছ। 110কে যখন 11কে দিয়ে ভাগ করছো, কিছু একটা পাবে। এটাকে কিছু একটা পাবে, কিছু মানেই তো পড়েই আছে। 7 7 10 11 কত হচ্ছে? 17 প্লাস 11 হয়ে গেল আমার কত? ঠিক তো? নেক্সট প্রশ্নে যাব। বুঝতে পারছো? এই অঙ্কগুলো এভাবে করবো। আর যদি বলতো সবচেয়ে কম, কমপক্ষে কথাটা যদি তুমি কোথাও পাও, এই দেখো সিমিলার করে লিখে রাখো। যদি কমপক্ষে কথাটা কোথাও পাও, চোখ বন্ধ করে তুমি কি করবে? লসাগু, দ্যাট মিনস এলসিএম। ওকে, দ্যাট মিনস এলসিএম। আর আরো অনেক রুলস আছে, আমি তোমাদের আস্তে আস্তে সব শেখাবো। তোমরা এভাবেই সেশনে এসো। অবশ্যই প্রত্যেকে সেশনটাকে লাইক করবে। ইচ অ্যান্ড এভরি ওয়ান ডু লাইক অ্যান্ড শেয়ার। অবশ্যই নিউ যারা আছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরো আরো ভালো ভালো তোমাদের জন্য ক্লাস আনবো, এবং নতুন নতুন ফ্যাকাল্টি তোমাদের জন্য আসছে। জাস্ট ওয়েট করতে থাকুন। ওকে। 10 কি বলছে? 6টি ছেলের বয়স, দেখো গড় অ্যাভারেজের অঙ্ক আছে। অ্যাভারেজের অঙ্ক আছে, কি বলছে? 6টি ছেলের গড় বয়স 15 বছর। দেখো আমরা ওই যে গুণ টুন পড়ে না, ওসব ছোটবেলাকার জিনিস, এখন ওসব করা যাবে না, বড় হয়ে গেছে, ওসব করা যাবে না। কি বলছে এখানে? 6টি ছেলের গড় বয়স 15। বলছে বাবার বয়স যোগ করো, প্রত্যেকের বয়স 7 বছর করে বেড়ে গেল। এই ঘটনাটা ঘটছে, দেখো যে এসছে তার ফলে 7 ইয়ার্স করে বাড়ছে, এই কনসেপ্টটা তুমি বোঝো। যে এসছে তার ফলে 7 ইয়ার বাড়ছে, তাহলে নিশ্চয়ই যে এসছে তার বয়স বেশি ছিল। এই কনসেপ্টটা তুমি যদি বিল্ড করতে পারো, তাহলে যে এসছে তার বয়স, কেন স্যার 7 করলেন? দেখো আগে ছিল 6 জন, ভালো করে বুঝবে। তাহলে এখন যে নিউ কামার মানে বাবা যে এসছে, তাহলে বাবা মিলে কত? 6 একে 7। এখন টোটাল ক্যান্ডিডেট বা টোটাল সদস্য 7 জন হয়ে গেল, এবং প্রত্যেকের বয়স 7 করে বাড়লো। তাহলে অবশ্যই কেন বেড়েছে বুঝতে পারছো? বাবা এসছে বলে ঘটনাটা ঘটেছে। তাহলে বাবার বয়স কত? কিছু বুঝলে? এইভাবে আমরা অঙ্কগুলো করব, সঠিকভাবে আমরা উত্তরটা পেয়ে যাবো। কোনো গুণটুন করার দরকার নেই, ডেভিয়েশন মারবো, উত্তরটা হয়ে যাবে। এরকম ক্লাস পেতে গেলে রেগুলার ক্লাসে এসো, আরো ভালো ভালো তোমরা অঙ্ক শিখতে পারবে কয়েক সেকেন্ডে। কুইক ট্রিক্স কি হবে? কুইক ট্রিক্স, সব থেকে তাড়াতাড়ি যে মেথডগুলো আমি তোমাদের বলবো। স্পিড তোমার গেন করবে 100%। আমার ক্লাস করলে আজ পর্যন্ত স্পিড কমে গেছে এরকম এক্সাম্পল রেয়ার আছে। ইমতিয়াজ স্যারের ক্লাস করে কারোর যদি স্পিড কমে যায়, হ্যাঁ, এরকম কেস রেয়ার আছে। ওকে, ঠিক আছে, চলো। তো দেখতে থাকো কি বলছে। ট্রেনের অঙ্ক 110 মিটার, 72 কিমি, 132 মিটার। চলো অতিক্রম করে দাও, কিচ্ছু করবে না, জাস্ট যোগ করে না। 100 100 200 242, তাই তো? 32 242, 242 গুণা 72, যেহেতু 72কে তুমি একটু ছোট করে নাও। 72 মানে হচ্ছে কত? 72 মানে হচ্ছে 72 কি বলছে? কিমিতে আছে, মিটার পার সেকেন্ডে যেতে হবে। 5/18 দিয়ে গুণ বাড়ো। স্যার কেন 5/18 করছি? প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছে, যেহেতু উত্তরগুলো সেকেন্ডে 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 দেওয়া আছে, ওই জন্য আমরা এটা করলাম। তাহলে এখান থেকে কাটছি কত? 4 18 72। ভেরি গুড। দেখো ক্যালকুলেশন কিভাবে করছি দেখো। এবার অনেকে 5 দিয়ে করবে, 4 দিয়ে করবে, কোনো দরকার নেই। ফ্র্যাকশনে আছে তো, তুমি চুপচাপ 10-এ নিয়ে চলে যাও। মানে এখানে একটা 2 রেখে দাও, এখানে 1 2 1, ব্যাস হয়ে গেছে। কি বুঝলে? এই হবে ক্যালকুলেশন। মানে আমি বলতে চাইছি, অনেকে ভাববে স্যার কি করছেন। আমি বলতে চাইছি যখনই ক্যালকুলেশন করবে, তোমরা চেষ্টা করবে দশমিকটা এড়ানো। মানে যখনই নিচে 10-এর মাল্টিপিল চলে আসবে বা নিচে 10 চলে আসবে, সেই দিকে টার্গেট করবে। আর ধরো এখানে নিচে 100 এসছে, অনেকে 100-কে কেটে 50 করবে, কোনো দরকার নেই। 100-কে 4 দিয়ে কেটে 25 করবে। তোমার করণীয় কাজ হচ্ছে কি, 121/10 এক ঘর দশমিক সামনের দিকে সরিয়ে দাও। যে বাবা তুই পিছনে আছিস কেন, সামনের দিকে চলে আয়। ওকে, সবাই একটু তোকে দেখুক। দশমিক সবসময় সংখ্যার পিছনে স্ট্যান্ড করে, মানে পিছনে থাকে, তাকে সামনের দিকে ডেকে নাও। রাইট অ্যান্সার অপশন। কে বুঝতে পারেন হাত তোলো, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছো তো। ট্রেন প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। ট্রেন 110, 132। বেসিকরা বুঝে নাও। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না রেগুলার ক্লাস যারা করছো। ওকে, এত ভেরি ইজি।
আর ওই জায়গাটা কি ছিল আমার 72, তাই তো? হুম, 5/18, মানে এটা 20, বুঝতে পারছো, এটাকে 20 দিয়ে ভাগ করে দিলে হতো। ঘটনা তো হিসাব তো ঠিকই আছে, যেটা বললাম 2 দিয়ে কাটাকুটি করলে 121, আর দশমিক একবার টেনে দাও 10-এর জন্য। ওকে, এইভাবে ক্যালকুলেশন করবে। খুচ ক্যালকুলেশন করব না, আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, কয়েকটা স্টেপ আমরা হলে জাম্প করব, কারণ এখন কিন্তু সময় নেই, এখন প্রস্তুতি পর্ব। এই সময়টা তুমি যতটা এফোর্ট দেবে, তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে, তুমি কিন্তু পরীক্ষার হলে এরকম তুড়ি দিয়ে অঙ্কগুলো করে আসতে পারবে। ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাদের রেগুলার ক্লাসে আসতে পারবে। ক্লাস ভালো লাগছে প্রত্যেকের? ক্লাস ভালো লাগছে, লাইক করতে হবে, প্রত্যেকে লাইক করে দাও। নেক্সট প্রশ্নে চলো। বলছে কি, কি এখানে জল, দুধ জল? ও আচ্ছা, কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 12, দেখো এই প্রশ্নটা বলেছে 12 টাকা দুধ কিনেছে, ভালো কথা, 12 টাকা লিটার দরে, তার সঙ্গে জল মিশিয়ে দিল, যার ফলে 8 টাকা হয়ে গেল, সিম্পল ব্যাপার। দেখো, 12 টাকায় কিনেছিল মিল্ক, আর জল যেটা মেশাচ্ছে সেটা তো জলের কি আর দাম হয়? আমি বারবার বলি জল জিরো, জিরো। এর ফলে হয়ে গেল কত, 8। বলো, কি সুন্দর একটা ব্যাপার। তাহলে এদিক থেকে মারো, মানে বিয়োগ কর, অ্যালিগেশন মানে বিয়োগ করবে। এদিকে 4 পড়ে থাকছে, আর 0 এবং 8 বিয়োগ করে তো 8 পড়ে থাকছে। তাহলে 8 এবং 4-এর, প্রত্যেকে বলো, 8 এবং 4-এর যদি আমরা ছোট করে একটা কাটাকুটি করি, বাচ্চারা বলতে পারবে স্যার 2:1, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? স্যার কি করে কি করলেন? হ্যাঁ, এভাবেই করবে, অ্যালিগেশন প্রসেস ধরে তোমরা এটাকে খুব সহজে কিন্তু উত্তরটা করে নিতে পারবে। ঠিক আছে, মিল্ক ওয়াটারকে অলওয়েজ জিরো রাখবে, আর এখানে কত হচ্ছে সেটা মিডিলে দিয়ে অ্যালিগেশন করবে, রাইট অ্যান্সার তোমার 2:1 চলে আসবে, অপশন বি। বুঝতে পারছি? চলো প্রত্যেকে একটু শেয়ার করে দাও ভাই। লাইভ ক্লাসে খুব তাড়াতাড়ি আসছে, একটু নেটের সমস্যা হচ্ছে। ঠিক আছে, নেট কানেকশনটা আমি হাই স্পিড না হলে কিন্তু আসতে পারছি না। ঠিক আছে, আশা করি তোমাদের যাতে অসুবিধা না হয়, ওই জন্যই কিন্তু ক্লাসগুলো আমি এভাবে দিচ্ছি, যাতে তোমরা স্মুথলি ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, তো তোমাদের সময়ের অনেক দাম, আমি জানি, তোমরা এক একটা সেকেন্ড তোমাদের এখন অনেক মূল্যবান, তাই না? কি বলছে, বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেন্টিমিটার, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? দেখো, কি আবার অনেকে কি ভাববে, স্যার বর্গক্ষেত্রের কর্ণ তো 4√2 দিয়েছে এবং এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে নিশ্চয়ই এর দ্বিগুণ করে দিন, ব্যাস ওখানেই কিন্তু গল্প শেষ। হ্যাঁ, অনেকে ভাববে স্যার 8√2, এই দেখো 8√2 তোমার কিন্তু আছে, কিন্তু করলে নেগেটিভ খেয়ে যাবে, করলে তুমি নেগেটিভ খাবে, এটা করা যাবে না স্যার। তা কেন যাচ্ছে না, কনসেপ্টটা বোঝো। দেখো, এখানে বলেছে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, ক্লিয়ার হচ্ছে? তাহলে কখনোই কর্ণ কিন্তু তোমার দ্বিগুণ হবে, এটা কিন্তু ঠিক নয়, ঠিক নয়, কারণ ক্ষেত্রফল দ্বিগুণ হলে কর্ণ যে দ্বিগুণ হবে এটা কখনোই কিন্তু ঠিক নয়। বুঝতে পারছি? তাহলে স্যার কি করব, চলে এসো। দেখো, কনসেপ্ট যদি তোমার, আমি যেটা বলছি মনে রাখবে, অ্যাকচুয়ালি যে কর্ণ যেটা, ভালো করে শুনবে, এই কর্ণর সঙ্গে √2 গুণ করলে নতুন যে বর্গক্ষেত্র হবে, দ্বিগুণ বিশিষ্ট বর্গক্ষেত্র, তার কর্ণ চলে আসবে। আশা করি ক্লিয়ার, মানে 8 সেন্টিমিটার উত্তর হবে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। আবার বলছি, একটা যে বর্গক্ষেত্রের কর্ণ আছে না, তার দ্বিগুণ বর্গক্ষেত্র যদি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ বার করতে বলে না, তুমি জাস্ট কি করবে, 4√2 আর একটা √2 দিয়ে গুণ করে ব্যাস অঙ্কটা, উত্তরটা নিয়ে নেবে। যারা বুঝতে পারছো না চলে এসো। ইন ডিটেলসে বলছি, একটা বর্গক্ষেত্র ছিল, একটা বর্গক্ষেত্র ছিল, একটা বর্গক্ষেত্র ছিল, তার একটা কর্ণ ছিল, কর্ণ তো থাকবেই। এবার বলছে কি, এবার বলছে আরেকটা তুমি বর্গক্ষেত্র নিয়ে নাও। ওকে, এই তো ডবল একটা মোটামুটি নিলাম। বলছে এর কর্ণটা তোমার কত হবে বার করতে বলেছে। চলো স্কেল নিয়ে আসো, মেপে দেখি কতটা হচ্ছে। ঠিক আছে, ফিতে নিয়ে এসো, ফিতে নিয়ে এসো। দেখো, ফিতে লাগবে না, আমি বলে দিচ্ছি এখানে কি করতে হবে। 4√2 আগে ছিল কত, 4√2, এই কর্ণটা কত ছিল, 4√2। হুম, তাহলে প্রত্যেকে জানো যে 4√2 যদি কর্ণ হয়, তাহলে অবশ্যই বাহু কত হবে, সে 4 হবে। ইয়েস অর নো? কারণ বাহু সবসময় √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ। ডায়াগোনাল কত, যদি 4√2 হয় তাহলে অবশ্যই বাহু 4 হবে। এক সিম্পল। যদি বাহু 4 হয়ে যায়, তাহলে প্রত্যেকে বুঝতে পারছো যে 4 যদি বাহু হয়, তাহলে এর ক্ষেত্রফল ছিল কত, অ্যাকচুয়ালি এরিয়া কত ছিল, এরিয়া ছিল 4×4 স্যার। কনসেপ্ট বোঝাচ্ছি, কনসেপ্টটা বোঝো। তাহলে অবশ্যই যে দ্বিগুণ বর্গক্ষেত্র, স্যার তার এরিয়া কত হবে, 16 দুগুণা হবে, তাই না? দুগুণা করে দিয়া, তাই তো 32 চলে এসছে। ঠিক আছে, যেই 32 এসছে, এবার আমার কাজ কি, 32 তো এরিয়া হলো, তাহলে কর্ণ স্যার কি হবে,
এবার স্যার অনেকে চাপে পড়ে গেছে, স্যার 32 এডি হলে কর্ণ কি করবো, একটা মানে জটিল বিষয় স্যার, কি করে কি করবো কিছু বুঝতে পারছি না, চলে এসো, আমি আছি তো, আমি এখনো আছি তোমাদের সঙ্গে, কোনো সমস্যা নেই। আগে তুড়ি তুড়ি বাজছে না কেন, তুড়ি তুড়ি তুড়ি, ঠিক আছে, তুড়ি দিয়ে ওড়াবো, ঠিক আছে চল। হাত অনেকক্ষণ পেন ধরে আছি তো, ঘেমে গেছে। দেখ, তো এই হচ্ছে গল্প। এখন হচ্ছে তোমার কি ছিল কত, 32। ঠিক আছে, হাসবে না কেউ কিন্তু, ক্লাসের মাঝখানে কিন্তু হাসবে না, হাসি পেলেও চেপে রাখবে, হ্যাঁ। ক্লাসটা শেষে আমি এক্সট্রা 2 মিনিট সময় দেবো, সেই সময় হেসে নেবে, একদম, খুব মজা। তাহলে 32 হয়ে গেল, 32। ওকে, 32 কি বলছিলাম, এরিয়া হয়ে গেল। এবার এরিয়া যদি 32 হয়, প্রত্যেকে বলো এর বাহু কি হবে, এর বাহু কি হবে। স্যার বাহু তো জানি না, রুট করে দাও গাধা, রুট করে দাও, ব্যাস রুট করে দিলে বাহুতে চলে গেলাম। এবার দেখো স্যার, রুট করে তো আরো ঝামেলায় পড়ে গেলাম স্যার, 32-এর রুট তো কোনোদিন দেখিনি, 36 দেখি, তাহলে 6 কি মারবো, না না না, 6 করা যাবে না, একদম 6 করলে কিন্তু নেগেটিভ খেয়ে যাবে। তাহলে কি হবে স্যার, তাহলে হচ্ছে এর ভিতরে দেখো 2 × 16 আছে, মানে 2, ঠিক আছে ভালো করে শুনবে, 2 × 16 আছে, তাহলে 2√4 হয়ে গেল এর বাহু। ক্লিয়ার করতে পারছি, 2√4 হয়ে গেল এর বাহু। না বুঝতে পারলে আমাকে বলবে, কারণ এর ভিতরে কত ছিল, 16×2 = 32, হ্যাঁ কি না, তাহলে এর বাহু হয়ে গেল এটা। তাহলে এবার বলো, বাহু যদি এটা হয়, তাহলে এর যে কর্ণ, বারবার চিৎকার করে বলছি, কর্ণ মানে 2 রুট, বাহু যেটা ছিল তার সঙ্গে আরেকটা √2 গুণ করে দাও, ঠিক আছে, আরেকটা √2 গুণ করে দিলে তোমার কিন্তু উত্তরটা হয়ে গেল। কি হলো এটা, হ্যাঁ, যে বার হওয়ার কথা সে তো ভিতরে বসে আছে, ঠিক আছে, দেখেছো, ঘটনা ঘটে গেছে, সরি। 4 বার হবে বাইরে, 4√2, তাই বলছি, বলছি এক লিখছি এক, মানে আমি বলেছি একই, মানে 4 16, 16-র জন্য 4 বেরোবে, হ্যাঁ, 16 4 ভিতরে কি করে গেল, খুব বদমাশ বুঝলে, 4 ভিতরে বসে আছে। যাও, তাহলে এখানে 4√2 হয়ে গেল বাহু। কর্ণ কি হবে, 4√2 তার সঙ্গে একটা √2 গুণ করে দাও, কারণ আমাদের বাহুর সঙ্গে কর্ণ যেতে গেলে আমরা পেয়ে গেলাম কত, 8। বোঝা গেল, এতটা ডিটেলসে করার কোনো দরকার নেই, কারণ এবার এটা জানো তো, √2 গুণ করলে √2, 2√2, 2√2 হবে না, 2√2 হবে না, 2 হবে। ক্লিয়ার, কারণ দুটো রুট গুণ করলে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেয়, ওকে। এই যে মজার একটা অঙ্ক শেখালাম, হ্যাঁ, অনেকে লাফালাফি করছো, স্যার নেক্সট 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 নেক্সট, নেক্সট হবে না, এখানে এখানে এন্ড হবে, কোনো সমস্যা, ঠিক আছে চলো। না এন্ড হবে না, ক্লাস চলছে, চলবে। তাহলে 8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আমি কিন্তু শর্ট ট্রিক্স, কিন্তু এক্সাম অ্যাপ্রোচ কিন্তু অনেক আগেই বলেছি, এক্সাম হলে কি করবে, 2 সেকেন্ডের খেলা বা 1 সেকেন্ডে হয়ে যেতে পারে। কি বলেছিলাম, একটা বর্গক্ষেত্রের কর্ণ যেটা দেবে তার দ্বিগুণ বর্গক্ষেত্রে যদি কর্ণ বার করতে বলে, তাহলে অবশ্যই তার সঙ্গে জাস্ট একটা √2 গুণ করে দেবে, ব্যাস। ওকে, এতটাই সোজা, এতটাই সোজা। আর যদি ইন ডিটেলস বুঝতে চাও এটা, তাহলে বলো তোমাদের আর কি চাও, আর কি চাও, আর কিছু লাগবে বলো, আর কিচ্ছু লাগবে না, ক্লাস করো রেগুলার। ওকে, এরপরে তোমাদের জিআই ক্লাস হবে, প্রত্যেকে জয়েন করবে। এক ব্যক্তি ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেন, কিন্তু ওজনে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, তাহলে লাভের শতকরা পরিমাণ কত বলো, লাভের শতকরা পরিমাণ কত। খুব মানে চালাক বুঝলে, এত চালাকি করছে যে 1000 গ্রাম বা 1 কেজির পরিবর্তে, বলো 1 কেজি দেওয়ার কথা ছিল, দিচ্ছে কত স্যার, 900 গ্রাম, ঠকিয়ে দিয়েছে 100 গ্রাম। তাহলে লাভ কত করেছে, 900 গ্রাম দিয়ে 100 গ্রাম লাভ করেছে, 900-র উপরে 100। ঘটনা তো ক্লিয়ার আছে স্যার, 1-এর 9 মানে স্যার 11 পূর্ণ 1-এর 9। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। হ্যাঁ, এর জন্য পার্সেন্টেজ দেখো, এই অঙ্কটা ওরকমও দিতে পারতো, যে 1 কেজির পরিবর্তে, জাস্ট এমনি বলছি আমি, তোমার ধরো 250 গ্রাম কম দিয়েছে বা 50 গ্রাম কম দিয়েছে, তাহলে হয়ে গেল কত, 50 গ্রাম কম দিলে, এটা কিন্তু আমি এমনি করছি, 900 950 গ্রাম, স্যার ঠকিয়েছে কত, 50 গ্রাম, তাহলে স্যার লাভ হচ্ছে কত, 50 আপন 950, তাই তো, কাটো 5, 19 95, কাটাকুটি করে আমি লিখছি 1-এর 19। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করবে, স্যার 1-এর 19 মানে কত, মাথা খারাপ হয়ে যাবে, আমি কিন্তু সব বলে দিয়েছিলাম 1-এর 19 মানে কত, মনে পড়ছে, না বুঝতে পারলে, আরে টেনশনের কি আছে, হ্যাঁ, টেনশনের কি আছে, নো টেনশন, নো, দেখ 100/19, তাহলে 100-কে 19, 5-19-95, তাই তো, 5-19-95, 5/19, এরকম একটা কিছু একটা দেবে, ক্লিয়ার, বুঝে গেল। এটা আমি কি করলাম, এটা কিন্তু অন্য কেস বললো, এটা বললাম 50 গ্রাম যখন ঠকাচ্ছে, যখন ওজন দিচ্ছে 900 950 গ্রাম, এটা কিন্তু অন্য কেস, এটা হচ্ছে
লিখে দিচ্ছি, এটা হচ্ছে অন্য কেস, বাংলায় লিখছি, এটা অন্য কেস, ঠিক আছে? আর গুলিয়ে ফেলো না, এই কেসটা কিন্তু আলাদা কেস, এটা অন্য কেস, এটা হচ্ছে কেস ওয়ান, ঠিক আছে? এটা কেস টু, মানে অন্য একটা কেস। চলো, এটা হচ্ছে রেলেভেন্ট একটা আমি কেস বললাম যেটা কিনা এরকম ঘটতে পারে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। ওই চলো 15 কি বলছে, দুটি সংখ্যার গসাগু 20, অনুপাত বলছে 3:4, সংখ্যা দুটো যখন একদম পাতি একটা জিনিস দিয়েছে, মারো গুলি যেদিক লাগে লাগুক, কি বলছে 4 3 7, 7 গুড়ি 7 20 কত, হ্যাঁ, ঠিক আছে? নেক্সট অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার 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 প্রত্যেকে? কমেন্ট, এই কমেন্ট এখন করতে হবে না, কমেন্ট ক্লাস শেষ হয়ে কমেন্ট করবে, এখন লাইক করে দাও, লাইক করে দাও, শেয়ার করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, চলো এখানে কি বলছি, দুটি সংখ্যার গসাগু 20, অনুপাত 3:4, 3:4, 3:4। তাহলে দেখো সংখ্যা দুটি যোগফল বলেছিল না, তো প্রত্যেকে যাবে যে এক একটা সংখ্যা, এক একটা সংখ্যার সঙ্গে গসাগু গুণ করলে এক একটা সংখ্যা পাওয়া যায়। বলেছিলাম কি অনুপাতের গুণ, অনুপাত যেটা দেওয়া থাকবে না তার সঙ্গে গসাগু গুণ করলে একটা সংখ্যা পাওয়া যায়। এটা বাচ্চাদের জন্য আমি বলে দিচ্ছি আরেকবার, মানে বাচ্চা বলতে যারা বেসিক আছে তাদের জন্য। আর আরেকটা অনুপাতের একটা যে পদ আছে সেই পদটার সঙ্গে 20 গুণ করলে সেটা দিত আমার 80, মিলে দিচ্ছে কত 140। এটা করার কোনো দরকার ছিল না স্যার, 4 3 7, সেই 7 দিয়ে একদম ডিরেক্ট গুণ মারো 20। বললাম যেদিকে লাগে লাগুক, অপশন সি তে লাগবেই। নেক্সট প্রশ্নে চলো, বোঝা গেল এলসিএম এইচসিএফ রেশিও যে মানে কনসেপ্টটা আছে ভীষণ ভীষণ কাজে লাগে। হুম, এই যে বোট অ্যান্ড স্ট্রিম চলে এসছে, অনেকে বুঝতে পারেন যে আপ স্ট্রিম না ডাউন স্ট্রিম। হ্যাঁ, অনেকে বুঝতে পারেন না যে নদী কোনটা কোন স্ট্রিম, বুঝলে? যখন উপরের দিকে উঠবে ভালো করে বুঝে নাও, আপ, কি বললাম, আপ, আপে উঠতে গেলে কষ্ট হয় নাকি, আপে অনেকে বুঝতে পারে না, আপে উঠতে গেলে কষ্ট হয়। এই অনেকে আপ ট্রেন আর ডাউন ট্রেন বুঝতে পারে না, আমি তো আগে বুঝতে পারতাম না। ওই আপ ট্রেন বলে যখন আমি ভাবলাম যে ওদিক থেকে আসছে, আর ডাউন ট্রেন মানে এদিক থেকে আসছে, ওই ওই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, বুঝলে, ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দেখা যাচ্ছে 2 নম্বরে দাঁড়িয়ে আছে, 1 নম্বর দিয়ে ট্রেন বেরিয়ে গেল, এরকম হয়েছে আমার, ঠিক আছে? আমি বুঝতাম না আগে আপ ট্রেন ডাউন ট্রেন কি বলছে। এই ঘটনা ঘটে যায়, তোমাদের সঙ্গে ঘটেছে কিনা জানি না। হুম, তা এই হচ্ছে গল্প। তাহলে আপ মানে কি, কষ্ট, মানে উপরে উঠতে কষ্ট হয়। তাহলে এটা মানে হচ্ছে প্রতিকূল। হ্যাঁ, আপস্ট্রিম বলতে আমরা কি বলবো, প্রতিকূল, তুমি প্রতিকূলে যাচ্ছ, ক্লিয়ার? হ্যাঁ, আর এই যখন স্রোতটা আবার তুমি গা ভাসিয়ে মানে নিচের দিকে নামছো নৌকা করে, ঠিক আছে, এই যে অ্যারোটা নিচের দিকে, বুঝলে, তখন হচ্ছে ডাউন। কি বললাম, ডাউন, ওকে, ডাউন। ডাউন বলতে আমাদের DW লিখছি পুরোটা, ডাউন। ডাউন মানে হচ্ছে অনুকূল। আজকের পর থেকে যাতে কারোর ভুল না হয়, ডাউন মানে হচ্ছে অনুকূল। দেখো বাংলায় তো অনুকূল প্রতিকূল প্রত্যেকে বোঝে, বাট যখন আপস্ট্রিম ডাউন স্ট্রিম বলে অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, তাহলে এসএসসির অঙ্কগুলো কি করে করবে বলো? বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ হিন্দি সবকিছু তো শিখতে হবে। বলে হিন্দিতে একদিন ক্লাস করাবো, দেখবে হিন্দি এমন বলবো না সব ছিটকে বেরিয়ে যাবে ক্লাস থেকে, বুঝতে পারছো? থাক থাক, নেক্সট। দেখো এখানে কি বলছে, স্রোতের অনুকূলে 40 কিমি যেতে 4 ঘন্টা এবং প্রতিকূলে যেতে 5 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? বুঝতে পারছো প্রত্যেকে, স্থির জল মানে কি, বোট, মনে থাকবে স্থির জল মানে হচ্ছে বোট, বোটের গতিবেগ। তাহলে দেখো যে গতিবেগ 40 কিমি 4 ঘন্টায় যাচ্ছে মানে অনুকূল। হ্যাঁ, অবশ্যই ডাউন স্ট্রিম, বুঝতে পারছো? যাও, তাহলে এখানে ডাউন স্ট্রিমের গতিবেগ কত, 40/4 মানে 10, একেবারে লিখছে। হ্যাঁ, একই ডিস্টেন্স যখন প্রতিকূলে যাচ্ছে 40, এখানে 5, মানে 5 8 40, ডিভাইডেড বাই 2 করে দাও, মানে 9। এত সোজা এই অঙ্কটি। যারা বুঝতে পারছে কি যোগ টোগ করে দিলেন, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আমি বলতে চাই যে বোটের যে সূত্র, বোটের গতিবেগ, নৌকার গতিবেগ বার করার সূত্রটা হচ্ছে, লিখে নাও, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? ঠিক আছে, এটা তো বুঝলাম। দেখো আরেকটা বলতে পারে স্রোত, স্রোত যখন বলবে গল্প একই থাকবে, মাইনাস হবে মাঝখানে, অনুকূল বাই প্রতিকূল ডিভাইডেড বাই 2। হুম, এবার এই 10 কোথা থেকে আসলো সেটা তো তোমার বুঝে নিতে হবে স্যার, 40/4, এই যে 40/4 মানে 10 এলো, আর 40কে আবার 5 দিয়ে ভাগ করো, 5 8 40, বুঝে গেল? এগুলো মুখে মুখে করতে হবে। নেক্সট প্রশ্নে চলো, হেভি সোজা, বোট অ্যান্ড স্ট্রিম অঙ্ক ভীষণ সোজা। আর একটা রেশিও থাকে, আগের দিন বলেছিলাম যে আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিম, ভালো করে শুনে নাও, কি বললাম, আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমে যদি তোমার স্রোতের যে, সরি ভুল বলছি, আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমে যদি গতিবেগ থাকে 2:1, বলেছিলাম তো, অনুকূল লিখে নাও খাতায়, প্রতিকূল
এর যে রেশিওটা যদি থাকে 2:1, অবশ্যই নৌকা এবং স্রোত ভীষণ কার্যকরী একটা টেক্স, যেটা দিয়ে তোমরা নিমেষেই কয়েক সেকেন্ডে উত্তরটা করে দিতে পারবে। আগের দিন বুঝেছিলাম কোথা থেকে কি হচ্ছে, আজকে জাস্ট এটা মনে রেখে দেবে। অনেক ক্ষেত্রে কিন্তু এই রেশিও দিয়ে আমরা অঙ্কটা উড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে এগুলো বলছি না, একটু নোট করে দেবে। হ্যাঁ, অবশ্যই পিডিএফ আমি দেবো, কিন্তু নোট করলে কি হয়, সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। হ্যাঁ, তোমার প্র্যাকটিসটা প্রত্যেক বুঝতে পারছো। কোশ্চেন নম্বর 16 হয়ে গেল, আমরা চলে এসেছি 17। দেখো, ক্লাস ভালো লাগছে, দেখো একটু আমি ধরে বলছি এবং কিভাবে করবে সেটাও কিন্তু বলছি। এভাবে ক্লাসটা করো, আশা করি তোমাদের উপকার আসবে, ভালো লাগবে। রিভিশন হচ্ছে, এভাবে আমরা এগোবো আস্তে আস্তে। লাফালাফি করবে না ভাই, আবারও বলছি, কোনো লাফালাফি করো না। আস্তে আস্তে আমি ঠিক তোমাদের ট্র্যাকে, মানে আস্তে আস্তে। দেখো, একসঙ্গে যদি আমি এখন স্পিড দিয়ে দিই না, হ্যাঁ, যে একটা ট্রেন যখন চলে দেখেছো তো, প্রথমে একটু দেখবে ওই কারশেড থেকে যখন ছাড়ে, স্লোলি ছাড়ে, মনে হচ্ছে তুমি হয়তো নেমে চলে আসতে পারো। কারণ কি বলতো, ভালো করে শুনবে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি। যখন ধরো বারাসাত থেকে ট্রেন ছাড়ছে, আমি খেয়াল করে দেখেছি, ট্রেনে যে লোকো পাইলট থাকে সে হয়তো দেখতে পায় ওই দিক থেকে হয়তো হাসনাবাদ ধরার জন্য, বা তোমার বনগা লোকাল থেকে নেমে হাসনাবাদ ধরবে, বা দত্তপুকুর থেকে নেমে হাসনাবাদ ধরবে, তারা কিন্তু ওই দৌড়ে 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 আসে, দেখবে। এটা আমি কিন্তু বাস্তব উদাহরণ একটা দিচ্ছি, কারণ আমি এটা লক্ষ্য করেছি। তখন লোকো পাইলট কি করে, ট্রেনটাকে একটু আস্তে চালনা করে, দেখবে যখন স্টেশন থেকে ছাড়ে, যখন স্টেশন থেকে ছেড়ে যায়, তখন কিন্তু একটু স্লোলি যায়, একটু স্লোলি যায়। কেন স্লোলি যায়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ ওই যে, দেখো ওই যে, হ্যাঁ বুঝতে পারছো, এই যে অন্য ট্রেন থেকে, এই যে দত্তপুকুর লোকাল, এই যে বনগা লোকাল, এখান থেকে যে লোকগুলো আসছে, তারা যাতে ট্রেনটাতে উঠে তাদের গন্তব্যস্থলে যেতে পারে। বুঝতে পারছো, কারণ আমি তোমাদের গন্তব্যস্থ, এখন আমি পাইলট হচ্ছে আমি, ঠিক আছে, লোকো পাইলট আমি, ট্রেনটা আমি চালাচ্ছি, খুব ভালো ইন্টারেস্টিং একটা কথা বলছি। দেখো, গন্তব্য এখানে, এবার এখান থেকে আসছে দত্তপুকুর লোকাল, বনগা লোকাল, আরো অনেক লোকাল থেকে লোক নামছে। এবার ট্রেনটা আমি ছেড়ে দিয়েছি, আমি দেখতে পাচ্ছি এরা দৌড়াচ্ছে, ট্রেনটা ধরবে। আমার করণীয় কাজ কি বলতো, তখন আমি কি করলাম, ট্রেনটা একটু স্লোলি চালালাম, চালালাম তো। এবার ট্রেনে যারা মধ্যে বসে, ধরো এটা হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে আসছে, এরা যারা বসে আছে আরামসে, মানে হেলে দুলে বসে আছে, হ্যাঁ, মানে সিটে একদম, মানে ঘুমিয়ে পড়েছে, মনে করছে নিজের বাড়ি ঘুমাচ্ছে, বুঝলে, তারা ঘুমিয়ে আছে, তারা তো বুঝতে পারবে না কি হচ্ছে। তোমাদের কথা বলছি, যারা রেগুলার ক্লাস করছে তারা তো বুঝতে পারবে না কি করছে, তারা বলবে স্যার আরো জোরে চালাও, সেদিক যাই যাক, তাই তো। ট্রেন আরো জোরে চালাও, তাড়াতাড়ি বাড়ি গিয়ে গরম ভাত খেতে হবে, মাছ মাংস রান্না আছে। বাট তোমাদের অসুবিধা নেই, বাট ওই দিক থেকে যেগুলো আসছে, তারা বলবে স্যার একটু স্লো চলুন, একটু স্লো চলুন, আমরা আমাদেরকে সুযোগ দিন। ঠিক বললাম, আমাদেরকে সুযোগটা করে দিন, আমরা তো ট্রেনে করে গন্তব্যস্থলে যাব আপনার সঙ্গে, ইয়েস অর নো। ইয়েস ইয়েস ইয়েস, আমি তোমাদের জন্যই ট্রেনটা স্লো চালাচ্ছি, উঠে পড়ো, এখনো সময় আছে। ঠিক আছে, কথাটা বুঝে নাও কি বলতে চাইলাম। লোকো পাইলট কিন্তু আমি, বুঝলে, এই জন্য একটু প্রথম দিকে একটু স্লো চালাচ্ছি। ওকে, সবাই উঠে যাক ট্রেনে, তোমাদের গন্তব্যে। হ্যাঁ, এত স্পিডে পৌঁছে দেবো না, বুঝতেই পারবে না যে কোথা দিয়ে কি হয়ে গেল। ঠিক আছে, যাও, প্রশ্নে ফিরে আসছি। একটা এক্সাম্পল দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবি। হুম, একটা ট্রেনের এক্সাম্পল দিলাম। আমি হচ্ছে এখন ট্রেনের ড্রাইভার, লোকো পাইলট। তোমরা যারা হাসনাবাদ লোকালে আছো, এটা হাসনাবাদ উদাহরণ দিলাম, এটা হাসনাবাদ লোকাল, যারা হাসনাবাদে আছো সেটা তারা বলবে, আর যারা নতুন, ঠিক আছে, দত্তপুকুর থেকে আসছো, বনগা লোকাল থেকে আসছো, তারা কমেন্ট করবে, স্যার আমরা এই লোকালে ছিলাম, এখন আপনার এতে উঠছি, আপনার গাড়িতে উঠছি। হ্যাঁ, গন্তব্যস্থল আমাদের, বুঝতে পারছো, ঠিক আমি তোমাদের পৌঁছে দেবো। তো মেন অঙ্কে ফিরে আসি, বেশি কথা হয়ে যাচ্ছে তাই না। দেখো, মাঝে সাঝে একটু গল্প গুজব তো হবে নাকি বলো। একদম মানে ভম্বল হয়ে একটা যদি ক্লাস করিয়ে দিই, হ্যাঁ, এখন মনে হচ্ছে যে স্যার কি হচ্ছে, অনেকে ভাববে সে বিশাল একটা কিছু হচ্ছে, বাট কিছু হবে না, বুঝলে। ক্লাস করতে হবে, তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে, সব কিছু আমাদের জীবনে কিন্তু সব কিছু দরকার, এন্টারটেনমেন্ট দরকার, ঠিক আছে। অঙ্ক হবে মজার ছলে, অঙ্ক হবে তোমার আনন্দের সঙ্গে। অঙ্কটাকে যদি তুমি বোরিং ফিল করে ফেলো, অঙ্কটা যদি তোমার ওই, মানে ওই বুঝতে পারছো যে বিশাল একটা কঠিন বিষয়, অনেকে ভাবে যে বিশাল কঠিন বিষয়, হ্যাঁ, কি খুব জটিল একটা বিষয়, এই জিনিসটা মাথার মধ্যে যখন ঢুকিয়ে দেয়, ওরে বাবা এই হচ্ছে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে হয়তো, এই অঙ্কের ধারে পাশে অনেকে যায় না, ঠিক আছে। বাট আমি বলছি, তুমি ক্লাসে রেগুলার আসো, তোমাকে অঙ্কে আমি কিন্তু হিরো বানিয়ে ছাড়বো, তুরি বাদ জানা গেল, অঙ্কে তোমার কিন্তু আমি হিরো বানিয়ে ছাড়বো। ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট প্রশ্ন আমরা এগোবো। কোশ্চেন নম্বর, কোশ্চেন নম্বর এটা সলভ করেছিলাম নাকি, সলভ করা হয়নি তাই তো। আচ্ছা, এ 20 দিনে করছি, বি কত দিনে করছি, 30 দিনে। ওকে, আচ্ছা, এবার সি কে ডাকছি, কোনো সমস্যা নেই, এ বি সি মিলে 10 দিনে করে দিচ্ছি। খুব ভালো কথা। যখন কিনা, যখন কিনা
আচ্ছা এলসিএম করে দিই, কোনো সমস্যা নেই। 60 3 2 6, তাহলে বুঝতে পারছো সি বেটা এসে কি করছে, 1 ইউনিট করে কাজ করছে। কেন স্যার, A3 B2 আর সি যখনই এসছে 6 ইউনিট হচ্ছে, 3 দিয়ে 5 একে 6, মানে সি বলতে আমরা কি বুঝছি, সি মানে হচ্ছে 1। ক্লিয়ার হলো? কোথা থেকে 6 থেকে 5 বাদ দিলাম, তাহলে সি যদি পুরো কাজটা করতো তাহলে আর কোনো সমস্যা নেই, সি পুরো কাজ করলে 60/1 মানে 60 দিনই সময় লাগতো। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। কতদিন সময় লাগতো? 60 দিন সময় লাগতো, আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাচ্ছি, চলো ট্রেন টাইপের জোরে চালাবো আমি। কোশ্চেন নাম্বার 18, প্রত্যেকে ধরে রাখো ঠিকঠাক করে, হ্যাঁ। আর যারা জানলার ধারে বসেছো একটু দূরের দিকে, মানে দূরে ভিতরের দিকে ঢুকে বসো। যারা ঘুমিয়ে পড়েছে একটু উঠে বসো, তো কারণ ট্রেনটা একটু স্পিডে চালাবো আমি, এখন অনেক প্রশ্ন আছে। বলছে কি A B 3 গুণ, তাই তো? কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 গুণ কর্মক্ষম, আমি কিন্তু ডাইরেক্ট এতে চলে যাচ্ছি। দেখো A B কর্মক্ষম অনুপাত 3 গুণ দিয়েছে। আচ্ছা আমি ভেঙেই করছি। দেখো কর্মক্ষমতা যেটা বলছে, মানে বি যদি একটা কাজ করে, এ করবে 3টে কাজ, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি। কি বললাম? এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা। টাইমের অনুপাতে চলে যাও, তাহলে এর এদিকে 1 দিয়ে দাও, এদিকে 3 দিয়ে দাও। কি করলাম বলো তো? জাস্ট 3টা এদিকে এদিকে করে দাও, কারণ অলওয়েজ টাইমের সঙ্গে কাজের রেশিওটা ব্যস্ত অনুপাতে থাকে, মনে রাখবে। কি বলছে? কি বলছে? 10 দিন আগে সম্পন্ন করছে, ভেরি গুড। তাহলে চলো, তাহলে এদের যে ডিফারেন্স 1 এবং 3 মানে 2 মানে 10, কি বললাম? ডিফারেন্স কত? 2 মানে 10। আমার কি বার করতে বলেছে? বি। বির কত সময় লাগছিল? 3, এই যে বির ঘরে 3 পড়ছে, তাহলে অবশ্যই বুঝতে পারছো 3 মানে 3 5 15, ক্লিয়ার? কত হচ্ছে? 15। ওকে, 2 10-এ গেলে 3 15-তে যাবে, এটা বাচ্চারা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলো, নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা লিখে দিই কি করে কি হলো, চলো লিখে দিই। এই যে 2 এর 5 গুণ, 3 এর 5 গুণ, ঠিক আছে? কারণ পিডিএফটা আমি যখন দেবো অনেকে বুঝতে পারবে না। কোশ্চেন নম্বর 18 হলো 19। এটাও কি একই রকম না? আচ্ছা 6 দিনে কাজ করছে, 25% বেশি, ভেরি গুড। এটা কিন্তু 1 এবং 4, বুঝলে? যারা বুঝতে পারবে আগের অঙ্কের মতো 3 করেছে, এখানে 4 হবে। কেন বলো তো? কেন স্যার আপনি বলে দিন, চলে এসো বলে দিচ্ছি। এ এবং বি বলেছে, বি এর থেকে, মানে এ যদি 100 হয়, বি হবে 125। বললাম 4-এ 1 বাড়বে, বলেছিলাম তো। তাহলে যাই হোক, কাটাকুটি করলে সে গল্প একই। 4, এখানে 5 থাকবে। এ হচ্ছে তাদের কি? এফিসিয়েন্সি। আবার বুঝে না, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি, নট সময়। এবার তাহলে সময়টা কি হবে স্যার? বুঝতে পারছো, এদিকে 5 এদিকে 4 চলে আসবে, হ্যাঁ। এটা হচ্ছে সময়ের রেশিও। সময়ের ডিফারেন্স কত হচ্ছে বলো? 5। এটা হচ্ছে টাইমের রেশিও, ঠিক আছে? টি ফর টাইম, নিচে টাইম দিলাম। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? যাই হোক, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে তাহলে এটা এ হবে, হ্যাঁ। এ কাটছে 6 দিনে, এ করছে 6 দিনে, ফ্র্যাকশনে হবে বোঝাই যাচ্ছে না। এ করছে 6 দিনে, বি করবে কদিনে? ভেরি সিম্পল, এ করছে 6 দিনে। তাহলে দেখো এ করছে 6 দিনে, মানে এ অ্যাকচুয়ালি বি করবে কদিনে, মানে 5/6 × 4, ব্যাস। 20/6, হ্যাঁ। 318, এই যে কি হলো, ভুল আছে নাকি? আচ্ছা ভুল লিখেছি মনে হচ্ছে আমি, হ্যাঁ হ্যাঁ ধরা পড়ে গেছে, এটা ভুল লিখেছি, সরি। এটা উল্টে যাবে না? এটা তো উল্টে যাবে, এটা আমাদের 6/5 হয়ে গেল × 4। এবার ঠিক আছে না? এ যে কাজটা 6 দিনে করছে, 5 যদি 6-এ যায় তাহলে 4 কোথায় যাবে? এটা আমাদের বি অ্যাকচুয়ালি বার করলাম। তাহলে বির সময় লাগছে আমাদের, এটা 24/5, মানে 4×4/5। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, একটু আমার লেখাটা একটু এখান থেকে যেহেতু ওইদিকে গেছি তো উল্টে গেছে, জিনিস উল্টে গেছে। যাই, নেক্সট প্রশ্নে যাই। কোশ্চেন নম্বর 20, প্রত্যেকে রেডি? রেডি? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। তাহলে পিতা পুত্রের অঙ্ক জলদি ঝটপট করে দাও, এটা তো আমরা বার করে ফেলেছি। আচ্ছা 20 বলছে কি, পিতা পুত্রের বর্তমান বয়সের উপর 10:3, চটপট করো। পিতা পুত্র, ফাদার অ্যান্ড সান, ফাদার অ্যান্ড সান। ফাদার কত হচ্ছে? 10, সান কত হচ্ছে? 3, তাই তো? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 3 বছর পরে কত হচ্ছে? 3:1, 3:1, তাই তো? তাহলে এই রেশিওটা আমাদের কিভাবে উল্টাবে? এই রেশিওটা আমাদের কিভাবে উল্টাবে দেখো,
আচ্ছা, তো এদের মধ্যে যে কমন ডিফারেন্স দেখো, আসছি আসছি, চলো, 10 3, তাই না, 3 1। আচ্ছা দেখো, তোমরা এটা বুঝতেই পারছো যে বলতে 3 বছর পরে রেশিওটা 3:1 আসছে, তার মানে ক্লিয়ার বুঝে নাও এখানে যে ডিফারেন্স হচ্ছে 2, আর এখানে ডিফারেন্স হচ্ছে নিয়ম হচ্ছে কি, এর অনুপাতটা দিয়ে এই যে ডিফারেন্স ওপরে গুণ করবে। ওর থেকে শিখে নাও এই যে রেশিওটা 10:3 এবং 3:1 দিয়ে আমরা কি করবো, এই নিচের যে ডিফারেন্স আছে না 2, সেটা দিয়ে ওপরে গুণ করে দাও। কি বললাম, সেটা দিয়ে ওপরে গুণ করো। তাহলে বুঝতেই পারছো 2 দিয়ে যখন উপরে আমি গুণ করছি না, তাহলে হয়ে যাচ্ছে আমার কত, এটা এই রেশিওটা হয়ে যাচ্ছে আমার অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ করছি, 10 × 2 = 20। এটা নিয়ম, হ্যাঁ, একবার শিখে নাও, আর কোনো সমস্যা নেই। 6, এটা 7 দিয়ে গুণ করো, 3 × 7 = 21, আর এটা হয়ে গেল কত, 7 × 1 = 7। কেন বলো তো, এদের যে ডিফারেন্স যে বেড়েছে দেখো, দুটো ইকুয়াল বাড়বে নাকি, এটা 1 বেড়েছে, এটাও 1 বাড়ছে। এটা করার জন্য আমরা এটা করলাম, ঠিক আছে, 20 থেকে 21 এবং এবং 6 থেকে 7, মানে এই যে এক ডিফারেন্স সেটা হচ্ছে 3। বুঝতে পারছি। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত, আশা করি প্রত্যেকে ক্লিয়ার, বর্তমান বয়স কত, ঠিক আছে। তাহলে প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে দাও যে বর্তমান বয়স, এটা তো 3 বছর পরে বলেছি, তাহলে এটা এটা বর্তমান বয়স। নেক্সট প্রশ্ন চলো, ঠিক আছে। এটা ভালো করে দেখো, 3 বছর পরে বললে আমরা কিন্তু এটা করতাম 21 7। ওকে, ঠিক আছে। আচ্ছা, 20 প্রশ্ন হয়ে গেল, তাহলে আমরা সেশনটা এখানে রাখছি। সেশন ভালো লাগলে, এখনো প্রশ্ন ছিল তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। তোমরা, আচ্ছা আমি তোমাদের কয়েকটা এইচডব্লিউ দিয়ে দেবো বাড়িতে। ঠিক আছে, চলো এখান থেকে এইচডব্লিউ কটা দিচ্ছি, দেখে নাও, তোমরা একটু স্ক্রিনশট করে নিও। এটা নেক্সট দিন, আমি পরের দিন তোমাদের এগুলো আলোচনা করব। ঠিক আছে, 5টা এইচডব্লিউ আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ, প্রত্যেকে এভাবেই সঙ্গে থেকো, জুড়ে থেকো, এবং অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। আমাদের যে প্রচেষ্টা, তোমাদের সঙ্গে রাত দিন কিন্তু আমরা পরিশ্রম করে যাচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের গাইডেন্স করার চেষ্টা করছি, এবং হোপফুলি তোমাদের এই কন্টেন্টগুলো অনেক অনেক তোমরা কিন্তু হেল্প হবে আপকামিং তোমাদের যে কোনো এক্সামের জন্য, তোমাদের কিন্তু অনেক অনেক কিন্তু উপকারে আসবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।